400 বছরের পুরনো প্রাসাদোপম অট্টালিকা এখন নিঝুম, নিস্তব্ধ। পূর্ব বর্ধমানের মানকরের কবিরাজ বাড়ি। বাড়ি না বলে একে অট্টালিকা বললে ভুল হবে না। কঙ্কালসার চেহারা নিয়ে আজও যেন মানকরের কবিরাজ বাড়ি। কে যেন বলছে, শরীরের কোনো সমস্যা হলে আমি তো আছি। এখানে গিয়ে যা জানতে পেরেছি তাতে এই অট্টালিকার বয়স নাই নাই করে প্রায় 400 বছর। শুধু জমিদার বাড়ির লোকজন কেন, এই পূর্ব বর্ধমান এমনকি সুদূর ধানবাদ পর্যন্ত এই সব কবিরাজদের ছিল অবাধ বিচরণ। সুচিকিৎসায় এদের জুড়ি মেলা ভার ছিল। না, এখন সেই জমিদাররা নেই, নেই কোনো জমিদারিত্ব। বড্ড নিঃসহায় এখন যেন এই মানকরের কবিরাজ বাড়ি। পায়রার দল কিংবা ছোট ছোট পাখির কোলাহল শুধু জানান দেয় কঙ্কালসার অট্টালিকা দাঁড়িয়ে আছে একাকী। অট্টালিকার এখনকার সপ্তম বংশধর সুরজিৎ গুপ্ত এবং তাঁর স্ত্রী ও মা কঙ্কালসার চেহারার এই অট্টালিকায় বসবাস করছেন। না, সুরজিৎ বাবুর পেশা এখন আর কবিরাজি নয়। নিস্তব্ধ দুপুরে অতীতের স্মৃতি বুকে আঁকড়ে এরা খুব সন্তর্পণে যেন লালন পালন করছেন এই কবিরাজ বাড়িকে। এইটুকুই যেন ওদের শেষ প্রাপ্তিটুকু। তবুও এই কবিরাজ বাড়ি যেন বলছে সেই ব্রিটিশ শাসনের কথা, বলছে অতীতের সেই সব জমিদারদের কথা। চুপি চুপি কানে কানে এখনো যেন বলে চলেছে, শরীরে ব্যামো হলে আমি আছি পাশে, চিন্তার কিছু। শব্দগুলো যেন আজও অনুরণন হচ্ছে মানকরের প্রাসাদোপম অট্টালিকায়। এখনকার মতো সেই কালে ওষুধ ছিল না ওষুধ তৈরির আধুনিক যন্ত্রপাতি আর প্রযুক্তি। স্রেফ সুতো দিয়ে পরীক্ষা করে ধন্বন্তরী চিকিৎসা পরিষেবা দিতেন পূর্ব বর্ধমানের এককালের নামজাদা কবিরাজ ভোলানাথ গুপ্ত। মানকর গ্রামের ভোলানাথ গুপ্ত কবিরাজ বাড়ি এখনো রয়েছে। সুবিশাল অট্টালিকা এখন একাকী নিঃসঙ্গ। 400 বছরের পুরনো এই কবিরাজ বাড়িতে রয়েছেন ভোলানাথ গুপ্তের গুটি কয়েক বংশধর। রয়েছেন সুরজিৎ গুপ্ত, তার প্রায় 90 পেরোনো বৃদ্ধ মা এবং সুরজিৎ গুপ্তর স্ত্রী। এই ভোলানাথ কবিরাজের রাজবৈদ্য হয়ে ওঠার পেছনে একটি চমকপ্রদ তথ্য বা কাহিনী রয়েছে, যা আমরা এই খবরের এপিসোডে শুনব। তথ্য নির্ভর কাহিনী শুনিয়েছেন এই গ্রামের বিশিষ্ট সমাজসেবী অলোকনাথ ঘোষ। জানা গেছে রাজবৈদ্য ভোলানাথ গুপ্তর কবিরাজ বাড়িতে সেই কালে এসেছিলেন ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিত্বরা। এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন, এমনকি লর্ড কার্জনের মতো দণ্ডাঢ্য প্রতাপ ইংরেজ শাসক এই বাড়িতে প্রাশ্রয়ী আসছেন। মানকরের এই কবিরাজ বাড়ির কবিরাজি রানীগঞ্জ এমনকি শুধু ধানবাদ পর্যন্ত বিস্তৃত ছিল এককালে, যা কালের গভীরে আজ নিমজ্জিত। বিশাল অট্টালিকা যেন এখন নীরব সাক্ষী কবিরাজি চিকিৎসায়। চারিদিকে ভগ্নপ্রায় দালানের এক কোণে এখনো বসবাস করে চলেছেন ভোলানাথ গুপ্তের বংশের শেষ বংশধররা। এটাই যা পরম প্রাপ্তির মানকর গ্রামের তথা সমগ্র পশ্চিমবঙ্গের। আর জানা গেছে বর্ধমানের মহারাজা খুশি হয়ে সুবিশাল জমিদারি পাট্টা লিখে দিয়েছিলেন ভোলানাথ গুপ্তকে। আপনার কি কবিরাজ ইয়ে আছে প্যাকেটে? না 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 না, আমার কবিরাজ যারা কবিরাজ করছে তারা কবিরাজি প্যাকেটে দিচ্ছে। আপনি কত আমি ধরুন কত 7 পুরুষ না 7 পুরুষ, আর আমার ছেলের ছেলে 1 পুরুষ। মানে আপনি কবিরাজিটা দেখেননি? দেখেছি। দেখেছেন? হ্যাঁ, পাঁচু গোপাল কবিরাজের দেখেছি। আচ্ছা, ওষুধ তৈরি করতে, আচ্ছা, দেখার মতো ওষুধ তৈরি করতে।
আর জিরা গুঁড়ো, তারপরে রানীগঞ্জের আয়ুর্বেদিক আশ্রম যেটা ছিল আমাদের কাকার, ওনার কাছেও আমার ছোট বড়দির জন্য ওষুধ আনতাম, ওষুধ খুব ভালো ওষুধ। ওই জন্য আমার না মেয়ে- আর কিছু জানেন এই কবিরাজি শেষ কবিরাজ যিনি ছিলেন তাকে তো দেখেছেন বলছেন? হ্যাঁ, পাঁচু ভবন কবিরাজকে দেখেছেন, দেখেছি। শেষ দেখেছেন? হ্যাঁ। কেমন চিকিৎসা করতেন? খুবই ভালো চিকিৎসা করতেন। আচ্ছা, মানে তখন জমিদারি ছিল? হ্যাঁ, রাজা মহারাজা ছিল? মহারাজা ছিল না, না, আচ্ছা। চলে যাচ্ছে না। ছিল, আচ্ছা, বেশ কিছুই ছিল, না থাকার নয়। তখনও ভিড় হতো কবিরাজ? তখন হ্যাঁ, তখনও ভিড় হতো। আচ্ছা, আর সিদ্ধেশ্বর বেশ ভালো। মঙ্গল, সিদ্ধেশ্বর আর সিদ্ধেশ্বর কবিরাজের আগে বুদ্ধিনাথ কবিরাজ, বুদ্ধিনাথ রানীগঞ্জে রানীগঞ্জে বুদ্ধিনাথ কবিরাজ, তারপরে ওনার ছেলে সিদ্ধেশ্বর কবিরাজ, সিদ্ধেশ্বর কবিরাজ ওনার কবিরাজ, রানীগঞ্জ কবিরাজ, ইয়ে ভাইপো ভাই, তো উনি থাকেন ধানবাদে, উনিও চিকিৎসা করতেন। আর বুদ্ধিনাথ কবিরাজের ছেলের নাম কি ছিল? ওই তো খোকন, খোকন করতো। হ্যাঁ, খোকনের ভালো নামটা কি বলে না? গণনাথ কবিরাজ। হ্যাঁ, গণনাথ। গণনাথ কবিরাজ শেষ আয়ুর্বেদিক চিকিৎসা করে গেছেন। পরম্পরা আচ্ছা, কঠিন কোনো রোগ সারিয়েছেন এরকম মনে আছে যে কঠিন কোনো রোগ উনি হ্যাঁ, ওই আমরা শুনতাম যে আমাদের এক ইয়ে ছিল, দাদু ছিল, তার কাছে শুনতাম যে বর্তমান রাজার খুব রানীর মাথা ব্যথা হয়েছিল। ওটা তো বললেন উনি। হ্যাঁ। না, ওটা ছাড়া আর কিছু আছে মনে? না, সেরকম কিছু আমাদের অত মনে থাকে না, অনেক পুরনো ব্যাপার। তবে কবিরাজি কত সালের কথা বলছে তাও? তাও এটা আমি কত বছর আগে? তাও এটা 90-92 সালের কথা মনে হয় পড়ছে। এই বাড়িটা এইগুলো তো সব হেরিটেজ করার জন্য কিছু বলেছেন? কোনো আবেদন করেছেন? বলেনি, না করে নাকি দেয়নি। দিতে চাইনি ওরা। দিদি চান। কিন্তু ইয়ে হয়েছিল, ওরা চেয়েছিল, এসেছিল, এসেছিল কিন্তু আপনারা দেননি। ওই যে কলেজটা হয়েছে, এইটা এখানে হতো। তারপরে কলেজের জায়গা আমাদেরই দিয়েছে, জমিদারাই দিয়েছে, কলেজ হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার সামনে পড়ে গেল, আমি দেখেছি। চিন্তা করো। বৃষ্টি সেই 16 সাল না কখন একটা বৃষ্টি হলো না, দুম দুম করে পড়ে গেল সব। বর্ধমান মহারাজার দেয়া। আচ্ছা আচ্ছা, বংশধরদের নামগুলো একটু বলুন না, 2-4 জন যতটুকু মনে আছে। 2-4 জনের মনে আছে বলে দেবো, কিন্তু তাদের মধ্যে প্রসিদ্ধ কে ছিল আজ কবিরাজ? পুরুষ হয়ে গেল তো। ওই ভোলানাথ কবিরাজ ফার্স্ট, আচ্ছা, উনি তো এসব করেছেন। হুম। তার ভাই ছিলেন ওই রাজবল্লভ, উনার ভাই, উনি খুব ধার্মিক ছিলেন রাজবল্লভ, আর ইনি জমিদারি সব করেছেন। আর কবিরাজ হিসেবে প্রসিদ্ধ কে ছিলেন? ওই যে ভোলানাথ কবিরাজ, উনি ফার্স্ট। আচ্ছা, ওনার 2-1টা ঘটনা বলতে পারেন যে উনি কবিরাজি করতে গেছেন রাজার ওখানে, জমিদার? কবিরাজের যে ঘটনা বললাম না, তার স্ত্রী কোনোদিন ভালো হতো না, মাথা ব্যথায়, মাথা বেদনা হতো। তখন এই ভোলানাথ কবিরাজ এমন একটা ওষুধ দিয়েছিলেন যে নাক দিয়ে গন্ধ শুকা ভালো হয়ে গেছিল। তখন উনি আনন্দ হয়ে আমাদেরকে এই স্টেট দিয়ে চিকিৎসা করেছিলেন, ভালো হয়েছিল। সে জঘন্য জিনিস দিয়ে, সে বলা যাবে না। আর এই কবিরাজ তো, কবিরাজদের ইয়েতে তোমার খলনুড়ি, এধারে 20 জন মারতো, এধারে 20 জন, এত ওষুধ হতো। উনি কবিরাজ, বৌদ্ধ কবিরাজ আগে বলতো না, বৌদ্ধ, সেই কবিরাজ। সেই আয়ুর্বেদ আবার ঘুরে এলেন, আবার এলেন। উনি এসব স্টেট আমাদেরকে দিয়েছিলেন, যা তোমরা এইসব খাজনা আদায় করবে। হ্যাঁ, কোন মহারাজাটা মনে হয় না? হ্যাঁ, কোন মহারাজার সময়টা হয়েছিল বলুন? ওই বর্ধমানে হ্যাঁ, কি মেয়েটা বলতো যে বিজয় জানেন? বিজয় চান,
ও তো নেপালি মেয়ে বিয়ে করেছিল। হ্যাঁ আলিপুরে আছে এখন, উনি আছেন। রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন, কেউ না আসানো, লর্ড ক্লাইভ, চাঁদনি বলে একটা জায়গা ছিল, সেখানে জলপানি করতেন, এই বাড়ির ভেতরে নয়, ওইদিকে একটা ছিল বিরাট, সেটা আবার শরীকে পেয়ে বিক্রি করে দিল। এখন আবার শিডিউল গুলো ধান খড় রাখে। এই ভালো রবীন্দ্রনাথ, জায়গা। রামমোহন এরা কার কাছে আসতেন? ওই তো ভোলানাথ কবিরাজ, ও, আচ্ছা। বাবা ওনার কাছে ঘোড়া চেপে যেতেন বর্ধমান, তখন ট্রেন ছিল, আচ্ছা আচ্ছা। সইস ছিল, আমাদের বাড়ির আস্থা বলে থাকতো, বউরা সব ট্রেনে রিজার্ভ করে যেত। আর কত বলবো, রিজার্ভ করে, কোনোদিন হেঁটেও যায়নি, পালকিতে করে গেছে, ট্রেন রিজার্ভে ঢুকেছে। ভোলানাথ কবিরাজের পর কটা বংশ আপনাদের কবিরাজ ছিল? চার পুরুষ জমিদারি, সব মানে জমিদারি বলো আর কবিরাজি বলো, আচ্ছা, আচ্ছা। 4 পুরুষ, আর 4 পুরুষ আমাদের। একটা দোকান কেষ্টগঙ্গার পাড়। আমরা যখন এখানে পড়াশোনা করতাম, তখন ছোটোবেলায় যখন আসতাম, তখন দেখতাম চারিদিকে কাঠগোলাপ গাছের পুরো ইয়ে ছিল, আর এবং সিঁড়ি ছিল, অনেকগুলো সিঁড়ি ছিল, পুকুরটার চারিদিকে এরকম থাকে থাকে সিঁড়ি ছিল। সেই সিঁড়ি দিয়ে আমরা নামতাম, উঠতাম, এইভাবেই খেলাধুলা করতাম। আর এখানে সব লাল মাটির পাথর ছিল, এখন তো সবুজ গাছে ঘেরা হয়ে গেছে, বিভিন্ন লোকেরা এখানে জায়গাটাকে অ্যাকোয়ার করে নিয়েছে, কিন্তু তখন তো এসব ছিল না। তখন আমরা সব দেখেছি এরকম পুরো ফাঁকা আর লাল কাকড়ে মাঠের পুরো মাটি। মানকরের জমিদার বাড়ি পত্তন করেন ভক্তলাল গোস্বামী। এই জমিদারিটি ব্রহ্মোত্তর পায় 1129 সালে। 1135 সালে এই জমিদারি অট্টালিকার প্রাঙ্গণে রাখা রাধাবল্লভজিউর মন্দির তৈরি হয়। তবে জমিদারদের সেই অট্টালিকা এখন শুধু ধ্বংসাবশেষ। অনেক চেষ্টা করেও আমরা গভীর জঙ্গলের মাঝে এই ধ্বংস হয়ে যাওয়া জমিদার বাড়ির ছবি নিতে পারিনি। জানা গেছে জমিদার হিদলাল মিশ্র ছিলেন এখানকার সকল জমিদারদের মধ্যে একটি বিশেষ বর্ণময় চরিত্র। তার সময়কালে মানকর গ্রামে প্রভূত উন্নতি হয়। মসজিদ, গির্জা এবং কম শয্যা বিশিষ্ট হাসপাতাল গড়ে তোলেন এই জমিদার হিদলাল মিশ্র, যার সুফল এখনও ভোগ করে চলেছেন মানকরবাসী। আরেকটি সবজি বাজারের পত্তন করেন এই জমিদার। তবে শর্ত ছিল চাষিদের অবিকৃত সবজি রাজা নিজের উদ্যোগে কিনে নেবেন চাষিদের কাছ থেকে। সেই সবজি বাজারের রূপ এখন অবশ্য অনেক বদলে গেছে, দোকানপাট হয়েছে, তবে সাথে সবজি বাজার কিন্তু এখনো রয়ে গেছে। জমিদারি যেটা পত্তন হয় সেটা হচ্ছে ভক্তলাল গোস্বামী, তারপরে হয় শ্যামসুন্দর গোস্বামী। কীর্তি সেনকে দীক্ষা দেন রাজা। ভক্তলাল গোস্বামী দীক্ষা দিয়েছিল জগৎরামকে, আর শ্যামসুন্দর দীক্ষা দিয়েছিল যে সেনকে। নিয়ে এই জমিদারিটা পায়, ব্রহ্মোত্তর পায়। সেটা হচ্ছে 1129 সাল। 1135 সালে ওই মন্দিরের প্রতিষ্ঠা হয়, রাধাবল্লভজিউর মন্দিরের। এবং পরবর্তী সময়ে যিনি জমিদার হয়েছিলেন অজিতলাল গোস্বামী, তারপর এসেছিলেন তার দৌহিত্র, সেটা হচ্ছে হিদলাল মিশ্র। মানকরের রংমহলের জমিদার বাড়ির বর্ণাঢ্য চরিত্র হচ্ছে হিদলাল মিশ্র। হিদলাল মিশ্র এখানে টোল করেছিলেন এবং অত্যন্ত পণ্ডিত লোক ছিলেন, তো কৃষ্ণভক্ত লোক ছিলেন। তো তিনি 1860 সালে মসজিদ তৈরি করে দিলেন এবং 15 বিঘে নিষ্কর জমি দিলেন, আর একটা বড় পুকুর কাটিয়ে দিলেন।
একটু বলুন না। এটাই রংমহল। এখানে অষ্টধাতু দুর্গাপুজো হতো। এখানে রাধাবল্লভ জীবের মন্দির ছিল। এখানে মানকর হাই স্কুলের যে সংস্কৃতের হেড পণ্ডিত ছিলেন তিনি পুজো আর্চা করতেন। এক সময় এই জায়গাটা বেশ জাঁকজমক ছিল। এখানে শেষ যিনি ছিলেন তিনি হলেন কাঞ্চন দীক্ষিত, আমরা উজ্জ্বল কাকা বলতাম। আমাদের সাথে খুবই ভালো মানে হৃদ্যতার সম্পর্ক ছিল। আমার ওরা চলে যায় উত্তর ফটকে, ওইখানে এখন তার যে ছেলে কৌস্তব আছে ওইখানেই রাধাবল্লভ জীবের মূর্তি, তার সঙ্গে শ্যামসুন্দর এবং মদন মোহনের যুগল মূর্তি ওখানে আছে। অষ্টধাতুর যে দুর্গা মূর্তি সেটাও ওইখানেই আছে। তবে এখানে যে জাঁকজমক সহকারে পুজোটা হতো সেটা এখন নেই, ওখানে নিজেদের এটা তো জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। এখন এই যে জায়গাগুলো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা বিক্রি করেননি, অনেকেই দখল ইত্যাদি নিয়ে এবং যারা ওনার কেউ নয় তারা হচ্ছে কি বিক্রি করে দিয়ে মানে সাদা কাগজে লিখে দিয়ে তাদেরকে দখলদারি দিয়ে দিয়েছে। তবে এখনো পর্যন্ত যেই মূল যে ঘরটা যেটা রংমহল বলা হয় এবং রাধাবল্লভ জীবের মন্দির সেটা এখনো পর্যন্ত ওরাই এখনো পর্যন্ত ওদেরই। ভোলানাথ গুপ্তর অট্টালিকা সংলগ্ন নাট মন্দির। মন্দিরটি প্রতিষ্ঠা করেন কবিরাজ ভোলানাথ গুপ্ত এবং তার স্ত্রী। জানা গেছে 1222 সালের 22শে ফাল্গুন এই নাট মন্দির তৈরি করা হয়। নাট মন্দিরে রয়েছেন কালী এবং শিব। দুটি বিগ্রহ অত্যন্ত প্রাচীন এবং কোষ্ঠী পাথরে তৈরি। ফি বছর কালী পুজোর দিন এই মন্দিরে যথারীতি কালী পুজো হয় এবং বেশ জাঁকজমকভাবে মানকর গ্রামের মানুষজন এই কালী পুজোতে সামিল হন।
মিলে এটা প্রতিষ্ঠা করেছিলেন। উনি বর্ধমান মহারাজার রাজ চিকিৎসক ছিলেন, বিখ্যাত কবিরাজ, এবং তার থেকে এই সব কাজগুলি করেছে। এখান থেকে উনি হাতির পিঠে চেপে যেতেন বর্ধমানের মহারাজার এখানে এবং ওখান থেকে আসতেন। তো এটা কত সালে তৈরি হয়? এটা আমি যা দেখেছি 1222 সালের 22শে ফাল্গুন। আচ্ছা, পুকুরটা ওনারই ছিল, এই যে মন্দিরের সামনে যে পুকুর? সব পুকুর, প্রচুর বাগান টাগান সব ছিল, তো সাজানো গোছানো ইয়ে ছিল। আচ্ছা, আপনি এখানকার এই মূর্তিটা দেখুন, এটা একটা অন্যরকম মূর্তি, এরকম সাধারণত পাবেন না, এবং 4 হাত। আমি এই মূর্তিটা কিসের, মানে কোন ঠাকুরের? এটা কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর কোন ঠাকুরের বলছি, মানে দুর্গা বা কালী বা কিছু? না, কালী। কালী এটা? আপনি দেখুন। হ্যাঁ, আচ্ছা। আর কিছু ইতিহাস? এবং এটা তৈরি করেছিলেন, আমি যতদূর শুনেছি, কাশীর নবীন ভাস্কর, রাজবল্লভগুপ্ত করেছিলেন। ও, জমিদার যিনি, এটা বলুন, কবিরাজ যিনি প্রতিষ্ঠা করেন, তার নামটা ধরে বলুন আর কি। রাজবল্লভগুপ্ত। আচ্ছা, রাজবল্লভগুপ্ত। আচ্ছা, রাজবল্লভগুপ্ত কিভাবে যে ওই রাজ পরিবারে গৃহ চিকিৎসক হয়েছিলেন সেটা নিয়ে কাগজে লিখেছিলেন। আচ্ছা, কিভাবে কি হয়েছিলেন তুমি? মানে একসময় বর্ধমানের মহারাজা ঢোল শহরত করালেন, চারদিকে যে একজন চিকিৎসক চাই, তার বোনের চিকিৎসা করতে হবে, তার বিধবা বোন। আচ্ছা, এইবার রাজবল্লভগুপ্ত উনি বর্ধমানে যে হাজির হইলেন, তো জামা পড়া তো নেই, চাদর গায়ে আছে, পৈতে দেখা যাচ্ছে, ভালো চেহারা। এবার ওখানে বর্ধমান মহারাজার যারা রাজ কর্মচারী ছিল, অধিকাংশই ছিল উগ্র ক্ষত্রিয়, এবং তারা দেববীজে খুব ভক্তি করত। ওই যে পৈতেধারী লোক দেখে তাকে একবারে সাদরে নিয়ে বসিয়েছেন, বসানোর পরে এটা কি জন্য এসছেন, তখন বলছে যে ঢোল শরৎ করেছিল, তো আমি রাজার বোনের চিকিৎসা করতে চাই। এবার রাজার কাছে খবর গেল, যথারীতি রাজা এলেন, তারপরে কথাবার্তা হলো, সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হলো যে বর্ধমান রাজপরিবারের কোনো মহিলা পরপুরুষের সামনে বেরোন না, চিকিৎসা করতে হবে চিকির আড়াল থেকে। বললো আমার কোনো অসুবিধা নেই। এরপর একটা সুতোর বান্ডিল দিলেন, বললেন এইটা তার ডান হাতে বেঁধে দেবেন। ডান হাতে বেঁধে দিলেন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওই সুতো ধরে নারী দেখে তিনি বললেন যে আমি যার ধাত দেখছি তিনি আমিষ খেতে ভালোবাসেন। আর বর্ধমান রাজপরিবার ছিল নিরামিষাশী পরিবার, তারপর বিধবা বোন, কাজে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলেন একবার রাজা, তার সাগরেদার লাফিয়ে উঠলেন। তখন বললেন যে আমি আর একটা কথা বলবো, আমি যার ধাত দেখছি সি ইজ ক্যারিং। রাজা দারুণ রেগে গেলেন, রেগে যে বললেন হুজুর আমি তো কোথাও যেতে পারছি না, আপনি দেখে আসুন, আমি যার ধাত দেখছি, যার সুতো বাঁধা আছে যার হাতে, আমি তার ধাত দেখে বলছি, তাহলে আমাকে শাস্তি দেবেন। রাজা গেলেন, যে দেখলেন যে তার বোনের পায়ের তলায় একটি বিড়াল সবসময় বসে থাকে, তো সেই বিড়ালের সামনের হাতে ইয়েটি বেঁধে দিয়েছে সুতোটি রাজকর্মচারী। রাজা এলেন, এসে রাজবল্লভগুপ্তকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং বললেন যে আপনি চিকিৎসক রাজবল্লভগুপ্ত নন, ঋষি রাজবল্লভগুপ্ত। এবং তখন থেকে রাজবল্লভগুপ্ত বর্ধমান মহারাজার গৃহ চিকিৎসক হয়ে গেলেন। পরবর্তী সময়ে রাজবল্লভগুপ্ত এবং তার স্ত্রী এই আন্দোলন। হ্যাঁ, ভালো আছেন? চলো 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 চলো।